রাফলি আমার ব্যক্তিগত জীবনে যদি দেখি, আমার যেখানে কোনো স্বার্থ নাই, যেখানে কোনো লাভ নাই, সেখানে কেউ যায়। আর ঘুরে ফিরে সব পদের স্বার্থ ফাইনালি দুইটা জায়গায়, দুইটা ওয়েতে। একটা হলো ইনফ্লুয়েন্স, ক্ষমতা, তার সাথে টাকা। আপনি শুধু ক্ষমতা দিয়ে দেন, টাকা দিয়েন না, আপনি বিশ্বাস করেন কেউ যাবে না, কেউ এমপি মন্ত্রী হবে না। লেখে রাখেন, আপনি হবে না। আপনি বাসে ঝুললে কেউ এমপি যাবে পার্লামেন্টে? আপনি বাসে চড়ে পার্লামেন্টে যাবে? ভ্যান গাড়িতে চড়ে যাবে? হরতালের সময় আমরা ভ্যান গাড়িতে চড়ে গেছি, কোর্ট কাছারিতে গেছি। আপনার এই বিষয়টা হইল একটা মজার জায়গা, এবং সেটা মেইনলি ফিনান্সিয়াল। যে গল্প যে যত করুক, আজকে আপনি সবার চেহারাগুলো দেখে রাখেন, তারপরে এদের যারা চেহারা এমপি হয়ে যাবে, প্রত্যেকের দেখেন বয়স কমে গেছে, চামড়া টাইট হয়ে গেছে। দায়িত্ব পাওয়ার পরে আপনি লিখে রাখতে পারেন, আমি নোট করেন, আপনি লিখে রাখেন। আর যা কিছু লোক আছে এখন খুব তেল করে, যেগুলা আছে কিছু লোক যে নাই তেল করে, এরা ক্ষমতায় এমপি না হইতে পারলে তেল ছুটে যায়। কারণ কি শোনেন, পাওয়ারে থাকতে চায় কেন জানেন? এই যে জোর করে পাওয়ারে থাকতে চায় কেন জানেন? পাওয়ারে থাকলে অপকর্ম করে, পরের টাইম আসতে চায় ওইটাকে ঢাইকে রাখার জন্য। অন্য এক দল আসলেই মনে করেন ওপেন হয়ে যাবে, যার জন্য এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশে। আপনি যদি এইটাতে কেউ দায়িত্ব মনে করে, আপনি জানেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ডেরই তো 2 টার্ম প্রধানমন্ত্রী ছিল, তারপর সে নিজে কইছিল না সম্ভব না, সে প্রফেসরি করে। আপনি কল্পনা করতে পারেন? প্রধানমন্ত্রী ছেড়ে আচ্ছা, আপনি কি আপনার জীবদ্দশা এই পর্যন্ত শুনছেন কোনোদিন বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী পদত্যাগ করছে? কোনো এমপি চেয়ারম্যান কেউ না। এমপি তো মনে করেন ফাংশন নাই, কোনো মন্ত্রী পদত্যাগ করছে শুনছেন? খুব কম, মানে নেই বললেই চলে। খুব গুরুতর অভিযোগ, রাষ্ট্রীয় আন্দোলন করলেও হয় না। ওরে ঘাড় ধরে বাইর করে দিছে, পদত্যাগ করছে নাকি? এখন আপনি যেটার কথা কইছেন, এখনকার উপদেষ্টাদের বেলায়ও তো সেম অভিযোগ ওঠে, ওনারা বলে যে আমরা প্রধান উপদেষ্টা মঙ্গল গ্রহে আসছে, তা তো না, এই সয়েলেরই তো নাকি না মঙ্গল গ্রহে আসছে। কিন্তু তারা তো সকলের প্রতিনিধি, 5 আগস্টের অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে। ভালো কথা, 5 আগস্টের। আচ্ছা আপনি বলেন তো, আপনি মিডিয়ায় কাজ করেন না? জি। 16 বছরের অপকর্ম। আমি কতগুলা খাত বলি আপনাকে: আয়নাঘর, ক্রস ফায়ার, 57 জন সেনা অফিসার হত্যা, এবং এইটার জন্য যখন ওই সেনাকুঞ্জে অভিযোগ মানে এক্সাইটেড হয়েছে, 2-250 লোকের চাকরি চলে গেছে অফিসারের, 77 লোক হত্যা হয়েছে, মানে কত ঘটনা আছে। এরা ক্ষমতাতে যাওয়ার পর কোন মিডিয়া কয়টা বিশেষ প্রতিবেদন করছেন আপনারা? আয়নাঘরের উপর একটা প্রতিবেদন, কিংবা শাপলা চত্বর এইভাবে হত্যা হয়েছে একটা প্রতিবেদন, কয়টা করছেন? একটাও না। আমরা কিছু করেছি, জঙ্গলি জনসন নামে এটা আপনারা বলবেন। শুনেন, আমি এই আবহাওয়ায় থাকি, আপনি করেন না আমি বলতেছি না, আমি এই আবহাওয়ায় থাকি, আমি রাস্তা দিয়ে হাঁটি। আমি কিন্তু আলী রিয়াজ সাহেবের মতো আমেরিকাতে আসি নাই। আমি রাস্তায় হাঁটলে পরে আমাকে বলে দেয় রাজনৈতিক আবহাওয়াটা কেমন, প্রতিবেদনটা কেমন হচ্ছে। আর 16 মাসে মিডিয়া, ফর গডস সে, ইনুস আমার বাপ খালু না, আমি আই এম টেলিং ইউ দ্য রিয়েলিটি। টোটাল মিডিয়ায় যেভাবে তাদের বিরোধিতা করা হয়েছে, 16 বছরের খতিয়ান কে কতটুক নাড়ছে? আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশকে, কে কতটুকু খতিয়ান নাড়ছেন? বরং আওয়ামী লীগের বহু লোক এখন টকশোতে এসে বিএনপি হতে চাচ্ছে। এগুলো কোনো মানুষ না, যারা আওয়ামী লীগ থেকে এসে এখন বিএনপি সাজার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই মিডিয়া আজকে যদি একটা নির্বাচন হয়ে যায়, ইউ বিলিভ ইট অর নট, 3 মাস 6 মাস থাকার পর এই মিডিয়া পুরো ঘুরে যাবে, সেই আগের ফর্মে যাবে, আগের ফর্মে যাবে, 5 আগস্টের আগে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যাবে। এটার এক্সাম্পল দিলাম যে 16টা বছরে কত প্রতিবেদন করা যাইতো। বুকে হাত দিয়ে বলেন যে কত ইস্যু আছে। আপনি আবু সাহেব নিয়ে একটা প্রতিবেদন করা যায়, পানি বিলাইতে গিয়ে মারা গেছে একটা প্রতিবেদন করা যায়। কি করছেন? ইনুসের দোষ। আরে ইনুস তো বেটা চলেই যাবে 3.5 মাস পর। নির্বাচন দিছে, সবাই বলতে আমরা নির্বাচন করব, এরপর ইনুসের নিয়ে আপনি 16 বছরের খতিয়ান 16 মাস চলে নাই। আর ইউনুস সাহেব জীবনের পয়লা আসছে, শুরুর থেকে তার খতিয়ান চলতেছে। কিন্তু ওই যে ইউনুসের কাছে প্রত্যাশাটা তো বেশি আমাদের। কেন প্রত্যাশা করবেন? 5 তারিখে সব শয়তান 6 তারিখে ফেরেশতা হয়ে গেছে। না, শয়তান তো ফেরেশতা হবে না, শয়তান। 5 তারিখে 18 কোটি লোক ছিল এই দেশে, হ্যাঁ, তারা 6 তারিখে সব ফেরেশতা হয়ে যাবে। এটা যদি আপনি ভাবেন, এটা অসুস্থ চিন্তা। আপনি আমাকে বলেন, আপনার জীবনে দেখছেন বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, অনেক অভ্যুত্থান হয়েছে, হ্যাঁ, অভ্যুত্থান অ্যাডমিনিস্ট্রেশন বলতে যা বোঝায় সব ঠিক ছিল।
ইভেন যদি আপনি স্বাধীনতার যুদ্ধটা ধরেন, তারপরে যুদ্ধের পরে এইখানে সবই তো পাকিস্তানি তখন, বাট পাকিস্তানের যে অংশের এই ডিসি মিসি যা ছিল সব কিন্তু ইনট্যাক্ট বৈশা ছিল, নানান দপ্তরে, পুলিশ বলেন, এসপি বলেন, আই সব বসেছিল। এরশাদের পতনের পর প্রশাসনের কোনো রদবদল নেই। আপনার 96 আন্দোলন হলেও প্রশাসন ঠিক আছে, 111 আর 24-এ কি হয়েছে বলেন? ওই বায়তুল মালের খতিব পালাইছে, হ্যাঁ পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, পুলিশ পালাইছে, বিচারপতিরা পালাইছে, 7 দিন আগে একজন ডিআইজি পালাইছে, 1 মাস একজন মেজর জেনারেল পালাইছে। তার মানে বুঝেন, সেখান থেকে দায়িত্ব নিছে ইউনূস সাহেব। 72 সালে তো ভাই আর পাকিস্তানি নাই। 72 সালে জহির রায়হান কিভাবে হত্যা হলো? আমি আপনার মাধ্যমে সারা জাতির কাছে প্রশ্ন, 72 সালে কিভাবে জহির রায়হান সাহেব মিরপুরে হত্যা হলো? এবং ববিতা স্টেটমেন্ট দিয়েছিল বিচিত্রাতে, ববিতা হচ্ছে তার শালী, দিয়েছিল যে জহির রায়হান মিরপুর যায় এক ভারতীয় ব্রিগেডিয়ার জেনারেলের সাথে। সেই ব্রিগেডিয়ার জেনারেলের ওই দিন রাতের বেলা আবার কি করার কথা ছিল, রাতে ডিনার করার কথা ছিল। সেই ডিনারও সে করে কি, মিরপুর থেকে ফোন করে ববিতাদেরকে জানায় জহির ভাই হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, বললে লাইন কেটে দেয়। তারপর আর কোনোদিন ওই ব্রিগেডিয়ারের চেহারাও দেখা যায়নি। তো যদি আমি তর্কের খাতিরেও ধরে নিই, 16 তারিখের পর তো 16 তারিখে আগে নাল পাকিস্তান করলো, 16 তারিখের পরে কোন পাকিস্তানি এসে 72 সালে জহির রায়হানকে হত্যা করলো? 16 তারিখে এবং জহির রায়হান বলেন। আরেকটা জিনিস শোনেন, জহির রায়হান এক সাংবাদিক সম্মেলন করছিলেন 17 ডিসেম্বর। সেই সাংবাদিক সম্মেলনে জহির রায়হান বলছিলেন যে এই আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়াতে যে যে তাস খেলছে আর মেয়ে মানুষ নিয়ে হোটেলে ছিল, সে সব ডকুমেন্টারি জহির রায়হানের কাছে ছিল। এবং জহির রায়হান বলছিল আমি একটা শ্বেতপত্র প্রকাশ করে জাতির সামনে এগুলো দেখাবো, তারা মুক্তিযুদ্ধ নিয়ে কি তামাশা করছে। সো আমার প্রচণ্ড মুক্তি যারা বুদ্ধিজীবী তারা আমাদেরই পিতা, আমাদেরই আত্মীয় স্বজন। এবং এই ক্ষতিটা হচ্ছে এই দেশের, ক্ষতিটা হচ্ছে এই দেশের কোনো না কোনো মায়ের সন্তান তো তারা। এটা তাকে পাকিস্তান মারছে না ইন্ডিয়া মারছে এই জায়গা না। ইন্ডিয়া কেন মারবে? কারণ পরবর্তীতে আপনি মিলে দেখেন 72 সাল থেকে যে করদ্রাষ্ট্র তৈরি করতে চাইলো, এগুলোর স্টপ যেন শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান এদেরই গাছ ছিল এর মতো প্রতিবাদ করার। তো এই গাছসালা লোকগুলোকে যদি সরিয়ে ফেলে দেন, কেন আমি হাদির সাথে তুলনা করলাম, ভাইকে যে বললাম দেন 50টা যে স্বাগত হোসেন সায়ন্ত যেটি বলছেন যে সেই যারা হত্যা হয়েছে, আমরা কোনো হত্যাকাণ্ডের ব্যাপারেই বলছি না যে কেউ মানে সেটিতে দুঃখ প্রকাশ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 14ই ডিসেম্বর, তাদের মধ্যে ইসলামী বুদ্ধিজীবী বা ইসলামী সেই রকম বা ঘরানার কেউ ছিল না, সেই জন্যই বিষয়টি এভাবে আসছে। আমি পড়ে শোনালাম যে ভারতীয় ব্যবসায়ীরাও ছিল না, ভারতীয় সাংবাদিকরাও ছিল না, তাহলে তো ভারতীয় ব্যবসায়িক আর সাংবাদিককেও হত্যা করার কথা। আমি সেই জায়গায়ও গেলাম না। আমার কথা হলো, শান্ত ভাইয়ের সাথে আমি দ্বিমত করতেছি না। আমার কথা হলো যে ভারত পাকিস্তান মারলে কি লাভ? পাকিস্তান তো জানেই হেরে গেছে, ভারত মারলে লাভটা কি? আমার করদ্রাষ্ট্র করাটা আরো সহজ হয়। আর হাদিদেরকে কেন মারতেছেন? আমার কথাটা যে হাদিদেরকে যে ইন্ডিয়া যে মারতেছেন, আজকে ভাই আমার সাথে একত্র হবে, আমাদের আন্দোলনের ফসল আমাদের দেশের ফসল। এই যুদ্ধকে টেনে নিয়ে তুমি দিল্লি যাচ্ছ কেন? কারণ যে ছেলেগুলো গুলি করে গেল তারা তো আবার দিল্লিতেই চলে গেল। তার মানে কি ভারতের ইশারাতেই খুনগুলো হচ্ছে? তাহলে আমরা যারা ভারতের বিরুদ্ধে বলবো তাদেরকে আপনি কি করতে চাবেন? গণশত্রু বলতে চাইবেন। দেখেন আমাকে, দেখেন এই শান্ত ভাইকে আমি দেখাচ্ছি, গণশত্রু এক খাদিয়ে আমাকে হত্যার দিচ্ছে এবং পুরস্কার ঘোষণা করছে। আমার কি, আমি কি ভারতের বিরুদ্ধে বলতেছি? এটাই তো আমার অপরাধ। আমি তো একজন আইনজীবী, আমি তো কোনো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করি না, আমি তো কমিউনিস্ট পার্টি না, আমি তো নকশাল না, আমি তো এই দেশের সন্তান। তা আমাকে কেন ভারতে, এই জন্য বলতেছি কানেকশনটা কোথায়? ওই বুদ্ধি এদেশে বুদ্ধিজীবী যারা যারা ভারতের বিপক্ষে কথা বলবে তাদেরকে কি করতে হবে? নৃশংস করতে হবে। এবং যে টপ লিস্ট বের হয়েছে 50 জনের, দেখেন এখানে কারা আছে যারা যারা ভারত বিরোধিতা করে। পরে 2 নম্বরে কি আছে? হাসনাত সবচেয়ে বেশি ভারত বিরোধিতা করতেছে। ভারত বিরোধিতা হচ্ছে অপরাধ। যে বুদ্ধিজীবী ভারতের বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যাযোগ্য করে তুলতে হবে। এবার আপনার কোশ্চেনে আসি। আচ্ছা, কিছু বিষয় আছে অমীমাংসিত থেকে যায়, এবং আমি শান্ত ভাইয়ের সাথে একমত হয়ে বলতেছি, এই বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো 17 বছরেও করেনি, শেখ সাহেবও করেনি। এটার বিচার হওয়া উচিত। বিচারের আগে আপনি তদন্ত না করলে বিচার হবে কিভাবে? যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসটা আজ পর্যন্ত বিকৃত থেকে গেছে। আমাদের সবার উচিত কি এই ইতিহাসটাকে একটা ঠিক করা। ঠিক সেইভাবে মুক্তিযুদ্ধের এখন তো নতুন নতুন ইতিহাস আবার কেউ কেউ বলছে, যেমন আজকেও আমরা নানাবিধ কথা শুনছি। সেই জন্যই বলতেছি যে ভারতীয় মুজিব বাহিনীর গণহত্যার কারণে 25-এর ক্র্যাকডাউন হয়েছে। না, এখানে একটা জিনিস আপনাকে বলি ভাই, মুক্তিযোদ্ধারা ছিল 7টা কমান যে আরে
সেক্টর কমান্ডাররা ছিল, একটা কিন্তু আওয়ামী লীগের ছিল না, সব কিন্তু সেনাবাহিনী অফিসাররা ছিল। এবং আপনি একটা জিনিস দেখেন, যখন মুক্তিযোদ্ধারা ছিল, মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে, তুমি আলাদা করে কেন মুজিববাদী বাহিনী তৈরি করলা? জিয়াউর রহমানের চেয়ে কি মুজিববাদী বাহিনী ছিল, মোর ক্যাপাবল ছিল? খালেদ মোশাররফের চেয়ে কি মুজিব বাহিনীর মানে শেখ মুনি মোর ক্যাপাবল ছিল? মেজর জলিলের চেয়ে কি শেখ মুনি খুব ক্যাপাবল ছিল? আপনি মুজিববাদ তৈরি করলেন কেন? মুজিববাদীদেরকে তৈরি করে দেখ, এইসব বিষয় বলে আর না। আপনার কথা হচ্ছে দেখেন, নির্বাচন আমরা করতে চাই, ভাই যেমন বললেন পদত্যাগ আসলেই কোনো সমাধান না। আপনি পদত্যাগ করবেন, শুনুন, সময় কেউ নদীর স্রোত, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, আপনি পদত্যাগ করবেন, আপনার জায়গায় আরেকজন আসবে। কিন্তু সময় সাহসী সন্তান হচ্ছে সেই যারা এই পরিস্থিতি থেকে কি করে মোকাবেলা করে, যারা ধৈর্য ধারণ করে। এবং এই নির্বাচন নিয়ে যত খেলাই হোক, এই খেলার তো কি করতে হবে, আমার আপনাকে লড়াই করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তো চালিয়ে নিতে হবে না। ফিসাবিলিল্লাহ বলে যা হয় ইলেকশন হোক, আমরা চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলা, ওরকমই হবে। যে বসে যাবে তার জন্য সে চেয়ে চেয়ে দেখবে, ইলেকশনের মতো হয়ে যাবে। এবং আমাদের এই সোনার বাংলাকে আমার আপনাকেই গড়ে তুলতে হবে। এবং ইলেকশন ছাড়া 3টা ম্যান্ডেট নিয়ে এসেছিল, সংস্কার, বিচার আর ইলেকশন। 2টাই নির্বাচন, যতই বলি শস্যের মধ্যে ভূত, আজকে আমিরে জামাত ঘোষণা দিলেন যে যতই শস্যের মধ্যে ভূত থাকুক, আমরা সবাই এটাকে প্রতিহত করবো। আমি আসবো আবার আপনার কাছে। দুইজনই মনে হয় এক জায়গায়। আচ্ছা, কেন জামায়াতের সঙ্গে জোট করার প্রয়োজন, আমি তার সেই ব্যাখ্যার একটু উল্লেখ করতে চাই। আখতার হোসেন জানিয়েছেন, সংস্কার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রশ্নেই জামায়াত সহ কয়েকটি দলের সঙ্গে এনসিপির মতের মিল তৈরি হয়েছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। এর পাশাপাশি আমরা দেখলাম সাইফ, এনসিপির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। এনসিপির বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট করার আপত্তি জানিয়ে তারা পদত্যাগ করেছেন এবং বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। আমি সেই বিষয়ে পরে যেতে চাই, আগে সরাসরি বলতে চাই, আসলে জামায়াতের সঙ্গে এনসিপির এই জোটটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে বা আমাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখছে, তাদের একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে একটা তৃতীয় শক্তির উত্থান বাংলাদেশের রাজনীতিতে হবে। এবং আমার ব্যক্তিগত মতামতটাও সেই দিকেই, মানে আলাদা করে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে বা সেরকম জায়গা থেকে আমি মনে করি না। আমার যেটা মতামত হচ্ছে, আমি এনসিপিকে স্বকীয় রাজনীতির জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি লড়াইটা করতে চাই। তো আমার অবস্থান সেই দিকে, কিন্তু বাস্তবিক অর্থে কিছু ভিন্ন প্রেক্ষাপটও রয়েছে। কারণ আপনি জানেন যে বর্তমান যে রাজনীতির পাওয়ার ব্যালেন্স, সেটা কিন্তু আসলে ঠিক নেই। মানে এখানে একটা রাজনৈতিক পার্টি জায়ান্ট আকারে কাজ করছেন, কারণ তাদের দীর্ঘদিনের ধরে সংগঠনটা বিস্তৃত, সেখানে সেই কর্মী বাহিনী থেকে শুরু করে সেই স্ট্রাকচারটা ডেভেলপ করা আছে। আর অপর পাশে যদি এনসিপির জায়গাটা ধরেন, মানে 1 বছরও হয়নি এই দলটির, এবং এর মধ্যে ইলেকশন এসছে, এবং সেই জায়গা থেকে তৃণমূলের যেই জায়গাটা, সেটাও কিন্তু আসলে এখনও সেই পর্যায়ে যায়নি, যেখানে আসলে আমাদের বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচনের হাওয়া আমরা দেখছি। আমরা কয়েকদিন আগে আমাদের শরীফ ওসমান হাদি, যে আসলে একাই আমাদেরকে একটা পরিবর্তনের, যে আমরা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, সেই জায়গাটা কিন্তু রোডম্যাপটা দেখিয়েছিল। তো আমরা কিন্তু দেখতে পেলাম, মানে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিনই আসলে তাকে কিভাবে গুলি করা হলো। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই পাওয়ার ব্যালেন্সের জায়গাটা এবং পারিপার্শ্বিক যে নির্বাচনের আবহ, সে অনুযায়ী আসলে একরকমভাবে যেই অন্যান্য রাজনৈতিক যেই দলগুলো আছে, যারা আসলে বড় যেই পাওয়ার কে টিকিয়ে রাখার যে দলটা মানে সাস্টেন করার চেষ্টা করছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তাদেরকে একজোট হয়ে বা এক হয়ে কাজ করার একটা প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি তৈরি হয়েছে। এটা এরকম না যে আদর্শিক জায়গা থেকে সবাই এখানে একমত বা এক দল। এখানে 12, 13টা 14টা দল মিলে আরেকটা যে মানে আমাদের তো মূলত দ্বিদলীয় স্ট্রাকচারের রাজনীতি, তো সেখানে তো একটা বড় ভ্যাকিউম আছে, এবং বড় দেশি বিদেশি অনেক স্ট্যাবলিশমেন্ট আসলে এখানে চাচ্ছে যে যেই বড় রাজনৈতিক দলটা আছে তাদেরকে আসলে পাওয়ারে এনে তাদেরকে দিয়ে হচ্ছে সেই সংস্কার বলেন, তারপর ভারতীয় আধিপত্যবাদের জায়গা বলেন, এই জায়গাগুলোকে আটকে ফেলার। তো
তো সেখান থেকে আমরা মনে করি যে তাহলে আমরা কি সাইফ বাংলাদেশের রাজনীতি এখন নিয়ন্ত্রণ করছে দেশের বাইরে থেকে? না, দেশি বিদেশি বলেছি, মানে দেশে আছে, মানে তাদের বিদেশে আছে। প্রভাবটা খুব বেশি বাইরে যারা ডেফিনেটলি আছেন। আছে, এখানে অনেক এজেন্সি আছে। এখানে এর আগে আমাদের সেনাবাহিনী বলেন, ডিজিএফআই বলেন, এই প্রতিষ্ঠানগুলোতে যেসব খারাপ চরিত্রগুলোকে অ্যাড করে রাখা হয়েছিল, যারা আসলে দেশকে সার্ভ না করে একটি দলের আজ্ঞাবহ হয়ে অথবা একটি দেশের আজ্ঞাবহ হয়ে কাজকর্ম করেছে, তাদেরকে তো সবাইকে আপনি সরাতে পারেন নাই। আমাদের যেখানে আমাদের এই প্রতিষ্ঠানগুলো দেশের সবাই আসলে ধারণ করে, ওন করে, তো সেই জায়গা থেকে কিছু কতিপয় ব্যক্তির জন্য এই জায়গাটা বারবার কলুষিত হচ্ছে এবং বর্তমানেও তারা বিভিন্ন রকম প্ল্যান করে সেটা এক্সিকিউট করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং দেখেন প্রায় 16 দিন হয়ে গেছে, এখনও আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার কোনো কুল কিনারা আমরা করতে পারছি না। যেখানে যে খুনি ছিল তাকে কিন্তু দেখা হয়েছে এবং তারা ঢাকা থেকে বের হওয়ার 2-4টা পথ আছে, তো তারা কিভাবে পালিয়ে গেল বা কিভাবে বিদেশ থেকে একজন তার ব্যাপারে তথ্য দিচ্ছে, তো এইগুলো তো আসলে সন্দেহের অবকাশ রাখে। এই বিষয়ে আজকে অবশ্য ডিএমপি থেকে ব্রিফিং করেছে। আজকে বেশিরভাগ প্রশ্নই আপনারকেই থাকবে আপনার কাছে। আপনারা একসময় জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন, জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে কথা বলেছেন। এখন আসলে সেই জায়গাটা থেকে মানে তাদের সঙ্গেই কেন জোট করার চিন্তা করছে? এক ধরনের আদর্শিক মতভিন্নতার বিষয়ে আপনারা বলেছেন, জামায়াতের বিচারও দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে একাধিকবার, কিন্তু সেই জায়গা থেকে এখন জামায়াতের সঙ্গে আসলে জোটে যাওয়ার সিদ্ধান্ত কেন? না দেখেন, এনসিপি কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন যে আমাদের 3 দলের একটি জোট হয়েছিল, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আমরা বলেছিলাম যে বিচার এবং সংস্কারের জায়গা থেকে আমরা এই রাজনৈতিক জোটটা করেছি এবং আমাদের লক্ষ্য ছিল আরও রাজনৈতিক দলগুলোকে অ্যাড করে আসলে সামনের দিকের লড়াইটা চালিয়ে যাওয়া। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ধরেন যে সেই রাজনৈতিক দলগুলোকে মোটামুটি বিলীন করে দিয়ে তাদের 1-2টা যে ক্যারেক্টার ছিল তাদেরকে দলে একটা নামমাত্র আসন দিয়ে সেই প্রক্রিয়াটা কিন্তু তারা নষ্ট করে দিয়েছে। এবং সেই জায়গায় ধরেন যে আমরা পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, স্পেশালি জামাত ইসলামী বাংলাদেশ, তারপরে ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে 8 দলের যে জোটটা করেছিল, তাদেরকে মোটামুটি আমরা দেখেছি যে তারা আসলে সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে, এটা কিন্তু ডে 1 থেকে আমাদের টোন কিন্তু একই ছিল। মানে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় আসলে এই ব্যাপারগুলোতে ফাইট করে আনার। তো সেই জায়গা থেকে আমরা ফিল করেছি যে তাদের আসলে সেই ইচ্ছাটা আছে এবং বিএনপিদের সাথে আমাদের অফিসিয়ালি আনঅফিসিয়ালি যত জায়গায় কথা হয়েছে, তারা এই ব্যাপারটা আসলে খুবই মানে কোনো নেগোসিয়েশন করতে চায় না। তারা আসলে বিচারের প্রশ্ন বা সংস্কারের প্রশ্নে তাদের আসলে খুব বেশি ইচ্ছা বা আগ্রহের জায়গাটা নেই। তো সেই জায়গা থেকে ধরেন একটা নতুন রাজনৈতিক দলের এই লড়াইটাতে যখন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র বিরাজমান, সেক্ষেত্রে আমরা তো সেই দলের আদর্শের জায়গাতে কখনোই আমরা একমত হচ্ছি না বা আমরা এটা সাবস্ক্রাইব করছি না। এখানে জামাতের পাশাপাশি এটা শুধুমাত্র জামাত না, সেখানে আরও যেই 10-11টি দল আছে, সেই সবাইকে নিয়ে আসলে একটি আসন ভিত্তিক একটা লড়াইয়ের দিকে আমরা আগাচ্ছি। জি, এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধা, রাজপথের সহযোদ্ধা বা রাজনৈতিক সহকর্মী, তারা আপনারা দেখছি যে একে একে পদত্যাগ করছেন এই জামায়াত ইস্যুতেই। তাদের পদত্যাগ কি আসলে কিভাবে দেখেন? সেটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? বা আপনি কি চিন্তা করছেন, যেহেতু আপনি ওই 30 জনের মধ্যে ছিলেন, আপনি কি আসলে এনসিপির রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন নাকি আপনিও পদত্যাগ করার চিন্তা করছেন? না না, এনসিপি আমার দল, আমি জাতীয় নাগরিক কমিটি থেকে এই দলের পেছনে কাজ করে যাচ্ছি। তো এই দল আমার হাতে গড়া একটা দল, এটা আমার ঘর, এই ঘর থেকে তো আমার অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেই কথাটি বলছেন, এটা ইন্টারনাল একটা ফোরামের আলাপ, যেটা আহ্বায়ককে জানানো হয়েছে এবং এখানে আমি মনে করি প্রত্যেকটি যারা সদস্য আছেন তাদের ব্যক্তিগত মতামতের সুযোগ আছে। এটা এরকম অফিসিয়ালি আপনাদের কাছে আসার কথা ছিল না, বাট এটা হয়তো এসছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যারা আসলে পদত্যাগ করেছে তাদেরকে আমি শ্রদ্ধা করি। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি চিন্তা আছে, তারা করতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে আমি মনে করি যে একটি রাজনৈতিক পথ চলা এরকম অনেক চড়াই উতরাই আসবে, সেটা আসলে সেই চড়াই উতরাইগুলোকে সবার একসাথে থেকে মোকাবেলা করে দলের ইন্টারনালি ধরেন যে আমাদের সে আলোচনা সমালোচনার মাধ্যমে
সেগুলো সুরাহা করতে হবে। কিন্তু আমি যদি এখন দলকে ছেড়ে চলে যাই, সেক্ষেত্রে তো আমার মানে দলকে আরো বিপদে ঠেলে দেওয়া হলো। বরঞ্চ আমার মানে আপনি একটা পরিবারে যখন বাস করেন, আপনি কি আপনার ফ্যামিলির সন্তান বা মা বাবাকে কি ছেড়ে চলে যাবেন কিনা? তাদের তো ভুলভ্রান্তি হতেই পারে, অথবা তারা এমন কোনো ডিসিশন নিচ্ছে যা এখন আমার কাছে মনে হচ্ছে ভুল, কিন্তু হয়তো বৃহত্তর স্বার্থে বা যেই রাজনীতির জন্য আমরা লড়াইটা করছি বিচার এবং সংস্কার ক্ষেত্রে, সেটা হয়তো বা ঠিক। এখন ভুল কি ঠিক এটা আসলে সময় বলে দেবে, সামনের দিকে বলে দেবে। বর্তমানে অনেকে আদর্শিক জায়গা থেকে যারা আসলে নতুন রাজনীতির কথা বলছে, যারা আসলে চাচ্ছিল যে স্বতন্ত্রভাবে এনসিপির রাজনীতিটা দাঁড়াবে, 300 আসনে এনসিপির প্রার্থীরা লড়াই করবে, সে জায়গা থেকে অনেকে মনক্ষুণ্ণ হয়েছে, যেমনটা আমিও মনক্ষুণ্ণ হয়েছি। কিন্তু পাশাপাশি আমি তৃণমূলের যে বাস্তবতা, সেই জায়গা থেকে আমি মনে করি যে বর্তমানে একটা জোটেরও প্রয়োজনীয়তা আছে, যে জোটের মাধ্যমে আসলে বিচার সংস্কারের জায়গাটা আসলে নিশ্চিত করা সম্ভব হবে। সেটি জামাতের সঙ্গে হলেও আপত্তি নেই। না, এখন তো এটা আমাদের সাথে হলে আপত্তি নেই। জি, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, নিশ্চয়ই আমরা সাইফ মোস্তাফিজের বক্তব্য শুনছিলাম। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে, জোট ভাঙা গড়ার খেলা? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক সহ দর্শকদেরকে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি এই বড় দুটো দলের বিপরীতে একটা তৃতীয় শক্তি গড়ে তোলার প্রচেষ্টা অনেকদিন ধরে ছিল। এবং আমি নিজে আমার যখন আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমাদের একটা দীর্ঘ লড়াই গেছে, প্রচেষ্টাও ছিল এই ধরনের একটা দ্বিদলীয় বৃত্তের বাইরে একটা নতুন আদর্শ ভিত্তিক রাজনৈতিক জোট গঠন করার, এবং সেটি আমরা করেছি বামপন্থী একটা দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু নানা কারণে আমার অবজারভেশন হচ্ছে যে তারা সেটি করতে পারেনি, বামপন্থীরা। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা, নতুন একটা পথ রচিত হচ্ছিল এনসিপির মাধ্যমে। একদল স্বপ্নবান তরুণ যাদের সরকারি চাকরির পেছনে, চাকরির কোটার বিরুদ্ধে লড়াইটা শুরু করেছিল। তার অর্থ হলো, প্রথমে দূর থেকে ধারণা হতে পারে যে তারা শুধুমাত্র চাকরির কোটাটা পরিবর্তন করে বা সংস্কার করে তারা নিজেরা চাকরিতে অংশগ্রহণ করবে। তারা সেটি সফল হলো, বিজয়ী হলো, এবং বিজয়ের বিস্তৃতিটা অনেক। কিন্তু তারা নিজেরা সেই চাকরির দিকে না গিয়ে তারা সিদ্ধান্ত নিল যে দেশের মধ্যে তারা একটা ফ্রেশ পলিটিক্স, একটা ভালো রাজনীতি এবং বিকল্প একটা রাজনীতি তারা গড়ে তুলবে। আমি এই কথাটা যখন শুনেছিলাম, তাদের প্রতি আমার শ্রদ্ধাটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। কারণ হলো, আমাদের যে জেনারেশন, এই জেনারেশনটা হেড পলিটিক্সের জেনারেশন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখনও অনেকের কাছ থেকে এই ধরনের কথা শুনতাম। ঠিক সেই সময় এই ধরনের একটা মানে ঊষর মরুভূমির মধ্যে একদল স্বপ্নবান তরুণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত, যাদের দেশের বাইরে গিয়ে খুব সচ্ছল জীবনযাপন করার সুযোগ আছে, এবং কেউ কেউ সেই ধরনের জীবন ছেড়ে দিয়েও এসে একটা নতুন ধারার রাজনীতি এখানে তৈরি করবে, এবং নিজেদের জীবনকে বিপন্ন করে বাজি রেখে যাদেরকে পরাজিত করেছে, অনবরত তাদের হুমকির মধ্যে থেকেও তারা এই ধরনের একটা উদ্যোগ, এটিকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি এবং বিভিন্ন সময় বলেছি। কিন্তু আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, আমার পরিষ্কার মনে পড়ছে প্রতিলোনের সেই গানটি, তোমার স্বপ্ন বেচনা। আমি দেখতে পাচ্ছি হাজার হাজার তরুণের স্বপ্নটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন বিক্রি করা হচ্ছে? কয়েকটা সংসদের আসনের জন্য। এই যে গণ অভ্যুত্থানটা, এই গণ অভ্যুত্থানে আজকে অনেকগুলো বিষয় সামনে আসছে। বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। বিপক্ষে যারা ছিল তারা পালিয়েছে। পক্ষের শক্তির মধ্যে যে ধরনের আন্তঃসম্পর্কটা গড়ে তোলা উচিত ছিল, আপনি আগস্টের 5 তারিখের পর থেকে অনবরত এখানে চেষ্টা করা হয়েছে বিএনপিকে একটা কালার দেওয়া যে বিএনপি গণ অভ্যুত্থান চায়নি, বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই গণ অভ্যুত্থানে। অথচ গত 15 বছরে বাংলাদেশের এই ধরনের একটা জনগণকে জাগিয়ে তোলার জন্য প্রত্যেকেরই অবদান আছে। ইলিয়াস আলী গুম হওয়ার ভেতর থেকে
প্রমাণ হয়ে গেছে যে এমন একটা সরকার আছে যে ইলিয়াস আলীর মতো একজন রাজনৈতিক নেতাকে গুম করে ফেলে। ওই যে তুলির নেতৃত্বে মায়ের ডাক যে সংগঠন, এই সংগঠনটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের এখানে একটা দানবীয় সরকার আছে যে দিনে দুপুরে মানুষকে ধরে নিয়ে যায়। এবং এদের যে কন্ট্রিবিউশন রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে, সারের দাবিতে, সুন্দরবন রক্ষার দাবিতে, নানা জায়গা থেকে মানুষের যে অবদান, জেলখানার মধ্যে একজন কার্টুন এঁকেছিল, তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে দীর্ঘদিন সেখানে নির্যাতন করে একটা পর্যায়ে তিনি মারাই গেলেন। অসংখ্য মানুষের আত্মদানের ভেতর থেকে আপনি জুলাই এলো,